রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম, পর্ব সংখ্যা ৯। উষা হাত দুটো মেলে ঐশ্বর্যের দিকে আগাতে ঐশ্বর্য পা তুলে তৎক্ষণে কুশার গোলা জায়গা করে নিল। দু হাতে আঁকড়ে ধরল উষার চিকন কোমরটি। আমার হয়ে থেকো রোজ, আমি তোমাকে ছাড়া নিঃশ্বাসটা পর্যন্ত নিতে পারবো না। উষা ঐশ্বর্যের অসহায়ত্ব বুঝল, আলগোছে স্পর্শ করে তার সিল্কি চুলগুলো। ধরতে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, বারবার হাত পিছল হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনি তো কষ্ট পেলে কি করে হবে বলুন? এক কাজ করবেন, যখনই কষ্ট হবে আমার কাছে চলে আসবেন। আকস্মিক সুর কেঁপে উঠল উষার। ঐশ্বর্য অধর ছুঁয়ে দিচ্ছে উষার মেয়েটির উদরে। তখন কিছুটা শেমলেস হব। নিতে পারবা তো আমায়? উষার নাকের ডগা সুরসুরি লাগছে। কিছুটা আনমনে বলে উঠল, আপনি এমন কেন? কেমন? ঐশ্বর্য ঘুর লাগা স্বরে জিজ্ঞেস করলো, জানি না। ঐশ্বর্য এবার হাতের বাঁধন দৃঢ় হলো। তুমি আমার রোজ, ইউ আর মাই রেড রোজ। আমি যেমনই হই না কেন তোমাকে আমার সাথে থাকতে হবে, সহ্য করতে হবে আমাকে। এবার উষা ঝুঁকিয়ে ঐশ্বর্যের কপালে কপাল স্পর্শ করল। আমি আপনার আর আপনি আমার। আপনার আমি মিলতে হব আমরা। ঐশ্বর্য উঠে বসে উষার কপালে কপাল ঠেকিয়ে ভারী নিঃশ্বাস ফেলে বলল, চলো বিয়ে করে ফেলি। এরপর সবকিছু ছেড়ে জার্মানিতে চলে যাই। তুমি আর আমি, আমাদের মধ্যে কেউ থাকবে না। উষা ঐশ্বর্যের পাগলামো দেখে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দুষ্টু হাসল। এত অধৈর্য, দ্রুত সহ্য হচ্ছে না, একটুখানি কাছে আসি। হুম। ঐশ্বর্য কি কারো কথা শোনে? আদৌ শোনে? সে নিজের মর্জির মতো চলতে পছন্দ করে আজীবন। উষা মানা করেছে যখন, তাহলে সে আরো বেশি করে সেই কাজটাই করবে। উষা অনুভব করলো সে শুনে ভাসছে। ঐশ্বর্য তাকে পাঁচকলা করে তুলে নিয়েছে। উষা ভীত কণ্ঠে বলল, নামান আমাকে, আমি পড়ে যাব। আমি আছি, পড়বে না। প্লিজ নামিয়ে দিন, আমার ভয় করছে। উষা রীতিমতো হাত পা ছড়াছড়ি করছে। ঐশ্বর্য বুঝতে পারছে উষা ভয় পাচ্ছে। আচ্ছা তুলুন, আমি নামাচ্ছি। ঐশ্বর্য আড়াল করছে, নামিয়ে দিল উষাকে। হাঁপ ছেড়ে বাঁচল উষা। লম্বা নিঃশ্বাস ফেলল। ঐশ্বর্য হেসে হাত ছোঁয়ালো উষার গালে। উষা হাত সরিয়ে ফেলল। ডোন্ট টাচ। ঐশ্বর্য ঘাড় দুলিয়ে নাড়িয়ে বলল, টাচ টাচ টাচ। উষা পরপর অনেকবার বাহু স্পর্শ করায় গালগুলো ছাড়িয়ে নিতে লাগলো। অতিষ্ঠ হয়ে উঠল উষা। অতঃপর শব্দ করে হেসে ফেলল। বড় আম গাছের পেছনে দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করছিল আফসানা। তীব্র রাগ হচ্ছে তার। সাবিনার প্রতি ক্ষোভ যেন বেড়ে গেল মুহূর্তের মধ্যে। তিনি প্রথম থেকে আন্দাজ করেছিলেন ঐশ্বর্য আর উষার মধ্যে কিছু একটা চলছে। আজ তা স্বচক্ষে দেখতে পাচ্ছেন তিনি। আফসানা তাদের দাঁত পিষে স্থান ত্যাগ করল। পাতার খচখচ শব্দ শুনে পেছনে ফিরতে গাছের দিকে দৃষ্টি ফেরালো উষা। না, কাউকে দেখতে পাচ্ছে না সে। তবে ইন্দ্রিয় জানান দিচ্ছে যে বোধহয় কেউ ছিল। মনে হচ্ছে কেউ এখানে ছিল। উষা আঙুল উঁচিয়ে ওদিক নির্দেশ করল। ঐশ্বর্যের দিকে তাকালো। কোথায়? আমি দেখলাম মনে হলো। আরে না, কেউ নেই ওখানে। উষা চাপা নিঃশ্বাস ফেলল। আমাদের কেউ এভাবে দেখে ফেললে সেটা খুবই খারাপ হবে। আই ডোন্ট কেয়ার। ঐশ্বর্য সোজাসাপটা জবাব। উষা দুদিকে মাথা দুলালো। এটা বললে চলে না। কেউ খারাপ বললে আমার যায় আসে। উষা বাঁকা হাসল। একবার কেউ খারাপ বলে দেখুক না, ঐশ্বর্য রিক চৌধুরী তাকে ছেড়ে দেবে না। আপনি এত ঘাড়তাড়া কেন? তুমি সোজা, তাই আমি তেড়া। ঐশ্বর্যের যুক্তিহীন কথা শুনে ঠোঁট কিঞ্চিৎ ফাঁক হয়ে গেল উষার। কথায় কথা বাড়লে দেখা যাবে কি থেকে কি বলে দেবে উষা, আর ঐশ্বর্য রেগে যাবে। এমনিতেই ঐশ্বর্যের মন খারাপ, এমন আর উষা তার মন খারাপ করতে চাইছে না। তার প্রিয় পুরুষ কষ্ট পেলে সেও তো কষ্ট পায়। এটা কি এই পুরুষ বোঝে? বাড়ির ড্রয়িং রুমে বসেছে বড়সড় সমাবেশ। কক্ষ জুড়ে পিনপত নীরবতা। নীরবতা ভেঙে মনিকা খান বলেন, কি ব্যাপার, সবাই চুপ কেন? সবার দৃষ্টি এবার মনিকার দিকে। শহীদ গুরুগম্ভীর স্বরে বলল, তুমি এখানে কেন এসেছো মনিকা? মনিকা অদ্ভুত হেসে বলল, কেন শহীদ, আমি কি এখানে আসতে পারি না? শহীদ তৎক্ষণাৎ বলল, না পারো না। তুমি বলে যাচ্ছ তোমার আর আমার সম্পর্ক নেবে, অবশ্যই তুমি এখানে আসতে পারো না। মনিকা তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, আমি ১০০ বার এখানে আসতে পারি শহীদ, ভুলে যাচ্ছ। আমার ছেলে ঠিক এখানেই আছে। সে যেখানে যাবে সেখানে আমার যাওয়ার অনুমতি অবশ্যই আছে। আমি সেখানে যেতে পারি। শহীদ তাচ্ছিল্য হেসে বলল, ঐশ্বর্য আমার বড় ছেলে মনিকা, ও এখানে ওর বাবার কাছে এসেছে। তাই তোমাকে ঐশ্বর্যকে নিয়ে ভাবতে হবে না। ঘরে নিঃশ্বাস ফেলল মনিকা, বিরক্ত হওয়ার মতো করে বলল, সেই আগের মতোই ঘাটতেরামো করছো শহীদ, ভুলে যাচ্ছ আলাদা বাচ্চার কাস্টাডি দেওয়া হয়েছে আমাকে। সেই হিসেবে আমার সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটার খেয়াল রাখতে হবে আমাকে। শহীদ ঠোঁট ঝুলন্ত তাচ্ছিল্যের হাসি। তিনি মনিকাকে চেনেন না। তার প্রেমিকা ছিল অন্যরকম। তাদের তো প্রেম ছিল।
প্রেমের বিয়ে ছিল। তাহলে আজ কেন দুজনের মধ্যে এত দূরত্ব? প্রেমময় কতগুলো মুহূর্ত একসাথে কাটিয়েছে তারা, অথচ আজ এই মানুষটি অপরিচিত বলে মনে হচ্ছে তার কাছে। শহীদ ফ্লোরের দিকে তাকিয়ে নিঃশ্বাস ছাড়ল। একটা নতুন নয় এটা। তাদের মধ্যে যেন দিন, দিন সবকিছুই শেষ হয়ে যাচ্ছে। গিয়েছিল যখন অনেক আগেই ভালোবাসা নামক বস্তুটি চলে গিয়েছিল। ঐশ্বর্য সব শুনল, তীব্র যন্ত্রণা অনুভব করল বক্ষপিণ্ডে। একটা সময় ওরা সবাই একসাথে ছিল, অথচ আজ এত বিবাদ। ঐশ্বর্যর ইচ্ছে করল সবকিছু ছেড়ে ছুড়ে চলে যেতে। এত কিছুর মধ্যে আফসানা তেতে উঠল। রাশভারী কণ্ঠে বলল, শহীদ, তুমি এই মহিলাকে বলো এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে। মনিকা হাতে ঘা লাগলো রীতিমতো। এক প্রকার চিৎকার করে উঠল, এই, নিজের সীমানায় থাকবে বুঝলে? আর যদি তা অতিক্রম করার চেষ্টা করো তাহলে আফসানা কম চায় না, তিনি ঠিকই নিজের অধিকার বুঝে নিতে পারেন। একদম চুপ করো, বেহায়া মেয়ে মানুষ কোথাকার। লজ্জা লাগে না এখানে আসতে? ডিভোর্স তো হয়েছে সে বহু বছর আগেই। তাহলে কেন এবং কোন মুখ নিয়ে পা রাখলে এখানে বলো তো? মনিকা আর আফসানার মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হলো। কেউই কাউকে ছেড়ে কথা বলছে না। সবাই বিরক্ত হচ্ছে। রুদ্র সহ্য করতে পারছে না। বাইরের পথ ধরল। স্টপ ইট! আকস্মিক ঐশ্বর্যের গর্জনায় চমকে উঠল পরিস্থিতি। সবাই, মনিকা আর আফসানা দুজনেই। কি হচ্ছে এসব? আপনারা কি বাচ্চা? এভাবে লড়াই করছেন কেন? মনিকা কিছু বলতে চাইল, কিন্তু ঐশ্বর্য থামিয়ে দিল। প্লিজ মম, চুপ করো। তুমি এখানে আর এক মুহূর্ত থাকবে না। জার্মানি ব্যাক করবে। মনিকা থামতে বাধ্য হলেন। এবার ঐশ্বর্য আফসানার উদ্দেশ্য করে বললেন, মিসেস মহিলা, আমার মামা থাকতে আসেনি। প্লিজ, আপনিও কথা আর বাড়াবেন না। ঐশ্বর্যের গম্ভীর স্বরে কথাগুলো শুনে ক্ষোভ হলো আফসানার। আফসানা আর অপেক্ষা করলেন না। পা বাড়ালেন দোতলার উদ্দেশ্যে। মামা, নিজের জিনিসপত্র প্যাক করে নাও। মনিকা গজগজ করতে করতে স্থান ত্যাগ করলো। ঐশ্বর্য নিতে পারছে না এসব। ক্লান্ত শরীরটা এলিয়ে দিল সোফার ওপর। চোখ বুজে লম্বা শ্বাস ফেলল। কে এতক্ষণ ধরে নীরব দর্শকও সবটা দেখছিল? ঐশ্বর্যের ভরসায় এগিয়ে আসতে চাইলেও থামতে হলো তাকে। তার পূর্বেই শহীদ কাছে এগিয়ে এলেন। হাত রাখলেন ঐশ্বর্যের কাঁধে। বললেন, তুমি ঠিক আছো ঐশ্বর্য? ঐশ্বর্য তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আজ এত কিছু হলো বাবা, আপনার চাইলেই সবটা মিটিয়ে দিতে পারতেন। ঐশ্বর্য, আপনারা চাইলে আমাকে একটা নরমাল লাইফ দিতে পারতেন বাবা। এটা ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। ঐশ্বর্য থাকতে পারল না। পা বাড়ালো সদর দরজার দিকে। জিশান আটকানোর চেষ্টা করে ব্যর্থ হলো। ঐশ্বর্যের যে আর থামবে না তা বেশ ভালো করে জানে জিশান। কেয়া কাঁদতে কাঁদতে মরে যেতে ইচ্ছে করছে। এত সুন্দর একটি ফ্যামিলি থাকা সত্ত্বেও ঐশ্বর্য একা। তার সাথে কেউ নেই, কেউ না। সেই রাতটি কেটে গেল বিষাক্তের মতো। কেউ যেন ঐশ্বর্যের বক্ষে বিষাক্ত তীর নিক্ষেপ করল। এত যন্ত্রণা কেন? একটুখানি সুখ কি সে আশা করতে পারে না? নাকি তার ভাগ্যে সুখ কেউই লিখতে পারে? এমনকি এই বস্তুটা তার ভাগ্যে থাকার জন্য কোনো প্রশ্নই আসে না, এরকম একটি ব্যাপার। নিরিবিলি এই অচেনা জায়গায় গাড়ির সঙ্গে হেলান দিয়ে মরণ ব্যাধি সিগারেট টেনে চলেছে একের পর এক। যন্ত্রণা কি একটু ক্ষণিকের জন্য হলেও তো কমবে? কিন্তু না, তার হলো কই। ঐশ্বর্য হাঁসফাঁস করল। থাকতে পারল না সে। অতঃপর গাড়ি নিয়ে ছুট লাগালো পাটোয়ারি মঞ্জিলের উদ্দেশ্যে। রাত 11:23। এর ঘরে ছুটছে ঘড়ির কাঁটা। পুরো বাড়ি ঘুমে তলিয়ে গিয়েছে রীতিমতো। বালিশের নিচে ফোনটা রাখা আছে উষার। কর্কশ শব্দে বেঁধে উঠল সেটি। রীতিমতো এমন ফোনের শব্দে ভয়ানক ঠেকল উষার নিকট। চোখ দুটো জোরপূর্বক খুলে খুলতে পারছে না সে। হাঁটাতে হাঁটাতে ফোনটা রিসিভ করলো উষা। কানে ধরে জড়ানো কণ্ঠে বলল, হ্যালো রোজ, গেটের কাছে আসি, বেরিয়ে এসো তাড়াতাড়ি। উষা চৌকিতে উঠে বসলো। দৃষ্টি গেল ঘড়ির দিকে। কিছুক্ষণ পরে তো রাত 12টা বেজে যাবে। তাহলে এত রাতে ঐশ্বর্য গেটের কাছে কি করছে? উষা তড়িৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বড় ওড়না টেনে মাথায় জড়িয়ে নিল। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে এলো। পুরো বাড়ি অন্ধকার ডুবে আছে। এর মধ্যে পা টিপে টিপে দোতলা থেকে নেমে সদর দরজার কাছে এগিয়ে গেল উষা। শব্দবিহীন আলগোছা সদর দরজা টেনে খুলে বাইরের উদ্দেশ্যে বের হলো। দূর থেকে দেখতে পাচ্ছে ঐশ্বর্যের কালো রঙের গাড়িটা কচ্ছপ গতিতে এগিয়ে গেতে লাগলো সে। জোড়া পায়ে থমকে গেল সাদা সাদা ধোঁয়া উঠতে দেখে। ভালো করে দৃষ্টি বুলিয়ে বুঝতে পারলো ঐশ্বর্য সিগারেট টানছে। কাছাকাছি গিয়ে দাঁড়াতে টুক টুক করে হেসে উঠল উষা। ঐশ্বর্যের পাশ ফিরে এক পলক দেখে নিল তার স্নিগ্ধ মুখশ্রী। আকাশের দিকে তাকিয়ে পুরোটা সিগারেট শেষ করলো ঐশ্বর্য। ঐশ্বর্য কখন এসে দাঁড়িয়েছে তা দেখেও না দেখার ভান করে আছে সে। উষার ভীষণ রাগ হলো। তার এত আরামের ঘুম নষ্ট করে এখানে ডেকে এনেছে, অথচ এখন তাকে পাত্তা দিচ্ছে না। চাপা দীর্ঘশ্বাস ফেলল উষা। মাটির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। অতঃপর আর চুপ থাকতে না পেরে মিনমিনে স্বরে বলল, কিছু না বললে আমি যাই। ঐশ্বর্য এবার প্রতিক্রিয়া দেখালো।
উষার নরম হাতখানা মুঠোবন্দি করে নিল। হাতে থাকা সিগারেটের শেষ অংশটুকু পায়ের নিচে পিষে ধরল। হাতে থাকা মুঠোফোন বেজে উঠল। উষার রিসিভ করতেই জিশান চিন্তিত কণ্ঠে বলল, মিস বাংলাদেশী, রিকি তোমাদের ওখানে গিয়েছে? উষা আর চোখে ঐশ্বর্য থেকে মৃদুস্বরে বলল, হ্যাঁ, আমার সাথে আছে। জিশান যেন হাঁপ ছেড়ে বাঁচল। থ্যাঙ্কস গড, বুড়ো ওখানে আছে। আজকে বাড়িতে প্রচুর ঝামেলা হয়েছে। আমি শিওর বুড়ো ঠিক নেই। প্লিজ তুমি একটু ওকে দেখো। উষা ব্যতিব্যস্ত হয়ে বলল, কি হয়েছে ওখানে? জিশান আজকে ঘটনা বলল তাকে। সবকিছু শুনে ঐশ্বর্য রেগে চলে যাওয়ার কথাও বলল। উষা চমকালো। আশ্চর্যের ন্যায় ঐশ্বর্যের দিকে ফিরে তাকালো সে। তোমার কাছে থাকলে বুড়ো একটুখানি শান্তি পাবে। তুমি আজকে বুড়োকে নিজের কাছে রেখে দাও। উষা সম্মতি জানালো। চিন্তা করবেন না ভাই, আমি দেখে নিব। সশক্তিভাবে নিঃশ্বাস ফেলল জিশান। উষার ফোন রেখে এবার দৃষ্টি নিবদ্ধ করলো ঐশ্বর্যের পানে। আপনি ঠিক আছেন? ঐশ্বর্য পদত্যাগে কিছু বলার প্রয়োজন বোধ করল না। তবে দুহাতে জড়িয়ে ধরল উষাকে। উষা প্রথম দিকে একটুখানি ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণে শান্ত হয়ে রইল ঐশ্বর্যের বক্ষস্থলে। আমার বুকে পেইন হচ্ছে রোজ, প্রচন্ড ব্যথা অনুভব করছি। উষা গলা কাঁপছে। হাত রাখলো ঐশ্বর্যের বাপাশে। চোখ বুজে নিঃশ্বাস টেনে নিল ঐশ্বর্য। অস্ফুট স্বরে বলল, রোজ প্লিজ আমার সাথে থেকো। আমাকে ছেড়ে গেলে তোমাকে খুন করে কফিনে রেখে দেব। তারপরও তোমাকে আমার সাথে থাকতে হবে। উষা রীতিমতো আটকে উঠল। ঐশ্বর্য কি বলছে এসব? লোকটা কি পাগল হয়ে গেল? মুখ তুলে তাকালো উষা। কণ্ঠ খাতে নামে শুধালো, এগুলো কেমন কথা? কি বলছেন এসব? ঐশ্বর্য বাঁকা হাসলো, অদ্ভুত সে হাসি। দেহের প্রতিটি লোমকূপ যেন উঠে আসলো উষার। লোকটা তাকে এভাবে ভয় দেখাচ্ছে কেন? উষা জোরপূর্বক ঐশ্বর্যের বাহু থেকে সরে গেল। কিঞ্চিৎ দূরত্ব বজায় রেখে পাশে দাঁড়ালো। ঐশ্বর্য তাকিয়ে আছে নির্বিশেষে। উষার ভীষণ ইচ্ছে করছে বলতে, এই অশোভরিক চৌধুরী, আপনার কেন মনে হচ্ছে আমি আপনাকে ছেড়ে চলে যাব? আচ্ছা, আপনি কি বোঝেন না আমি আপনাকে কতটা ভালোবাসি? আচ্ছা, আপনি যে আমার প্রিয় পুরুষ, আমার কল্পপুরুষ, তা কি মোটেও বোঝেন না? অবাধ্য কথাগুলো ভেতরে চাপা পড়ে গেল উষার। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা অনুভব করছে সে। সুশ্রী মুখশ্রী জুড়ে বিষণ্ণতা ছেয়ে গেছে। ঐশ্বর্য হাত টানল, কিন্তু উষা গেল না। এবার ওড়না ধরে টান দিতে বুকে হুমড়ি খেয়ে এসে পড়ল উষা। আহ বলে মৃদু আর্তনাদ করে উঠল, লাগছে আমার। লাগুক, ছোবেন না আমায়। ঐশ্বর্য যেন ইচ্ছে করেই নাকের ডগা স্পর্শ করল। উষা বিরক্ত হয়ে আওড়ালো, আমাকে ছুঁলে আপনার হাতে ঠাডা পড়বে। পড়তে দাও। চোখ দিয়ে দেখলে অন্ধ হবেন। হতে দাও। অসভ্য। অসভ্যতম করি। ছি, ছিঠু। উফ, উফ থু। উষা চুপ করে গেল। এই লোকটার সাথে সে মোটেও পারবে না। এইভাবে পড়ে রইল বক্ষে। ঐশ্বর্য শীতল অধর দুটো ছোঁয়ায় উষা কাঁপল। আবেশে চোখ দুটো বুজে আসলে আবারও চোখ টেনে খোলার চেষ্টা করছে সে। আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও যেন না আসে। আপনি এমন করেন কেন? আমি কখন বললাম যে আপনাকে ছেড়ে যাব? যাব না তো। ঐশ্বর্য হাসল। চুলের ভাঁজে হাত বুলিয়ে কাছে টানল। আরো একটু কাছে টেনে নিল। হাঁটতে চায়। দ্বিধাহীন আবদার। উষা ঘুম জড়ানো কণ্ঠে বলল, রাত হয়েছে অনেক, ঘুমাতে হবে। হাঁটতে যাব চলো। উষা আর অসম্মতি প্রকাশ করল না। ঐশ্বর্য গাড়ি থেকে দুটো জ্যাকেট বের করে লক করে দিল। একটা উষাকে দিল আর অন্যটা নিজ গায়ে টেনে নিল। নরম হাতখানা মুষ্টিবদ্ধ করে সামনের দিকে পা বাড়ালো ঐশ্বর্য। নিস্তব্ধ এই রাত্রিতে এক পুরুষ এবং যুবতী কন্যা হেঁটে যাচ্ছে। উষা নিজের ফোন বের করে আশেপাশের ভিডিও করছে। এই রাত বিরেতে তার পাগলামি। আকস্মিক ঐশ্বর্য উষার কাছে টেনে নিয়ে ফোনটা কেড়ে নিল। চকিতে ঘাড় ফিরে তাকালো উষা। কি হলো, ফোনটা নিলেন যে? দিন না, অনুনয় করে বলল উষা। ঐশ্বর্য উষার ফোনটা রেখে দিয়ে নিজের স্মার্ট আইফোন এগিয়ে দিল। আশ্চর্যের ন্যায় দৃষ্টি বুলিয়ে দেখল উষা। এটাতে ভিডিও করো। উষা মহা আনন্দে ফোনটা টেনে নিল। রাস্তার ধারে সারি সারি গাছগুলো নিস্তব্ধ হয়ে শহরের আকাশের নিচে দুই প্রেমিক প্রেমিকা যুগল হাঁটছে। উষা দুটিতে সেলফি তুলে নিল। মন আজ ঐশ্বর্যের সঙ্গে কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করছে, কিন্তু সাহস হচ্ছে না উষার। হবে বা কি করে? সুদর্শন এই পুরুষের সামনে আসলে হৃদয় স্পন্দন দুপুগুনি করতে থাকে। কেঁপে ওঠে নেত্রপল্লব, বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ অসাড় হয়ে আসার উপক্রম হয়ে ওঠে উষার। বক্ষস্থলে সৃষ্টি হয় প্রেমের জলোচ্ছ্বাস, শিহরণ বয়ে যায় হৃদয় জুড়ে। মন রাঙিনায় প্রেমের দোলা লেগে যায়। স্মাইল। ঐশ্বর্য ফোন উঁচু করে ধরল।
উষা এক মুহূর্তের জন্য ক্যামেরার দিকে তাকায়নি। তার দৃষ্টি কেবল আটকে আছে ঐশ্বর্যের পানে। ঐশ্বর্য লম্বা হওয়া দরুন তার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে বারবার ব্যর্থ হচ্ছিল উষা। ঐশ্বর্য আলগোছে নিজের পায়ের পাতার উষার পা রাখল, উঁচু করে নিল তাকে। সেই প্রেমময় চিত্র মুঠোবন্ধী ফোনে করে নিল উষার কল্পপুরুষ। আরো একটি দিন কেটে গেল। সকালে মিষ্টি রোদ মুখে উপচে পড়ছে সাবিনা পাটোয়ারির। বাগানের একপাশে দাঁড়িয়ে গাছগুলোতে পানি দিচ্ছেন তিনি। দৃষ্টি গেল গেটের দিকে। সাদা রঙের গাড়ি এসে থামলো। সাবিনা পাটোয়ারি এগিয়ে গেলেন। গাড়ি থেকে নেমে এলো আফসানা। আফসানা দেখে ক্ষোভ হলো সাবিনার। দৃষ্টিটা তাকালো এবং সন্দিহান ভাবে। এখানে আসার কারণ বোধগম্য হলো না তার। তুমি এখানে? আফসানা কড়াভাবে বললেন। তোর সাথে আমার কিছু কথা আছে। চল ভেতরে। আফসানা সামনের দিকে পা বাড়ালো। সাবিনা পিছু পিছু এগিয়ে গেলেন। ড্রয়িং রুমে প্রবেশ করতে আফসানার কটাক্ষ কণ্ঠে বললেন, তুই কি চাচ্ছিস সাবিনা? তোর মেয়ে ঐশ্বর্যের ঘাড়ে ঝুলিয়ে দিবি? সাবিনা রীতিমতো চমকে উঠলেন। কি বলতে চাইছে এই মহিলা? ভদ্রভাবে কথা বলো আপু। কি বলছো এসব? আফসানা তর্জনী তুলে শাসিয়ে বললেন, একদম নাটক করবি না বলে দিলাম। কি ভেবেছিস তুই আমি কিছু বুঝতে পারবো না? সাবিনা দুহাত ভাঁজ করে বুকে গুজল। যদি কিছু বলার থাকে তাহলে স্পষ্ট করে বলো, না হলে আসতে পারো। এখন ভনিতা আমার পছন্দ হচ্ছে না। আফসানা দাঁত চেপে এবং পিষে বললেন, তোর মেয়ে উষা প্রতিদিন কি করে ঐশ্বর্যের সাথে? বাড়ি খালি থাকতে পুকুরের পাশে বসে থাকে, জড়াজড়ি করে, রাত বিরেতে হাঁটাহাঁটি করে। এগুলো কি? সাবিনা পাটোয়ারি রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন। কি বলছেন আফসানা? এসব সত্যি কি উষা ঐশ্বর্যের সংস্পর্শে গেছে? মানে কি বলতে চাচ্ছ তুমি? এটা বলতে চাচ্ছি, তুমি নিজের মেয়েকে আমার বড়লোক সৎ ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছো। আপা! মৃদু স্বরে চিৎকার করে উঠল সাবিনা। তৎক্ষণাৎ আফসানা প্রত্যুত্তর করল, একদম চেঁচাবি না। বছরখানেক আগে তো আমাকে জানোই তা বলে অপমান করেছিলি। এখন কি হলো? সেই বড়লোক ছেলে দেখলি, সেই উঠে পড়ে লেগেছিস নিজের মেয়েকে ঐশ্বর্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য। মূর্তি নিয়ে দাঁড়িয়ে আছেন সাবিনা। মিহি কণ্ঠে বললেন, তুমি ভুল বুঝছো। ঐশ্বর্য আমার ভাইয়ের ছেলে আপা। তুমি এত বাজে কথা কিভাবে বলতে পারো? আফসানার কথায় পিঠে বললেন, কারণ তোর মা বাবা মিলে এসব করছে। যদি একটু লজ্জাবোধ থাকে তাহলে নিজের মেয়েকে দূরে রাখিস। না হলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আফসানার আগে গজগজ করতে করতে বাইরের উদ্দেশ্যে পা বাড়ালেন। সাবিনা পাটোয়ারি নির্বাক, থপ করে বসে রইলেন সোফার ওপর। মাথা ঝিমঝিম করছে তার। কেউ একজন এসে ভারী বয়ে অপমান করে যাবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবে না সাবিনা। তার বুকে চিনচিনি ব্যথা অনুভব করছে। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। নিস্তব্ধ জোছনার রাত, প্রকৃতি যেন শান্তির চাদরে নিজেকে ঢেকে রেখেছে। চাঁদের আলো চারিদিকে সোনালি রূপালি ঝলক ছড়িয়ে দিচ্ছে। গাছের পাতা থেকে শুরু করে জমিন পর্যন্ত সবকিছু মনোরম করে তুলছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। ওর সঙ্গী হিসেবে আছে জিশান। সে কখন থেকে হাঁসফাঁস করছে জিশান, কিছু একটা বলতে চাইছে সে। ঐশ্বর্য নির্লিপ্ত ভঙ্গিতে এক পলক দেখে জিশানকে বলে, তুই কি কিছু বলবি? জিশান হয়তো এতক্ষণ ধরে এটার অপেক্ষা করেছিল ঐশ্বর্যের প্রশ্ন করতে। তড়িৎভাবে বলে, ব্রো, আমি যা বলবো তা শুনে তুই আবার রেগে যাবি না তো? ঐশ্বর্য বাঁকা হাসলো। সে যথাযথ আন্দাজ করতে পেরেছে জিশান ঠিক কি বলবে। তবুও চুপ করে রইল। দেখ ব্রো, এটা এখন থেকে নয়, সে বাচ্চাকাল থেকে। ঐশ্বর্য জিশানের অবস্থার দিকে বেশ মজা পাচ্ছে। ভেতরে ভেতরে কুটিসুটি অবস্থা, কিন্তু বাইরের দিকে মুখশ্রী জুড়ে গম্ভীরতা। আহা! কি এমন বলবি যে এত ভনিতা করছিস? তাড়াতাড়ি বল প্লিজ। জিসান ছটফট করে বলবে, তবে পুরুষালী বক্ষে তোলপাড় শুরু হয়েছে তার রীতিমতো। অনেকটা সাহস সঞ্চয় করে আওড়ালো, ব্রো, আমি তোর বোনকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। সে ছোট থেকে যখন তুই মিস বাংলাদেশকে ভালোবাসতি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না সিরিয়াসলি। দেখ, আমি সত্যি বলছি, নিকি আমার সাথে ভালো থাকবে। একদমই কথাগুলো বলে ফেলল জিশান। ঐশ্বর্য গুরুগম্ভীর স্বরে বলল, তুই জানিস তুই ঠিক কি জিশান? জিশান ঘাবড়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে তার। কেউ মানবে না এই সম্পর্ক, বিশেষ করে মিসেস মহিলা তো একদমই না। জিশান এই বুঝি হাত পা ছড়িয়ে কেঁদে দেবে। ঐশ্বর্যের হাত দুটো পুরো শক্ত হয়ে চেপে ধরল সে। প্লিজ বোন, এটা বলিস না। আমি জানি তুই একমাত্র ব্যক্তি যাকে আমি রাজি করাতে পারলে সবটা সহজ। কারণ আমি জানি একমাত্র তুই এই ভয়ঙ্কর মহিলার সঙ্গে লড়াই করে আমার অ্যাংরি বার্ডকে এনে দিতে পারবি। ঐশ্বর্য মোটা ভ্রু যুগল উঁচু করে বলল, আমি নয় মেনে এলাম, কিন্তু নিকি, ও যদি তোকে অ্যাকসেপ্ট না করে? নিশানের মুখশ্রী আরো খানিকটা চুপসে গেল। কি যেন ভাবলো ক্ষণকাল। অতঃপর ব্যস্ত কণ্ঠে বলল, অ্যাংরি ম্যান মানবে না মানে? দরকার পড়লে তুলে নিয়ে কি বিয়ে করবো? কারণ আমি জানি ওই মেয়ে আমার কাছে ভালো থাকবে। এখন ব্যাস, তুই তোর বোনকে আমার হাতে তুলে দে।
হো করে হেসে উঠল ঐশ্বর্য। জিশানের বাহু থেকে ফুরফুরে মেজাজ হয়ে বলল, "যা, দিয়ে দিলাম তোকে তোর ভালোবাসা। শুধু ভালোবাসা চলবে না, আগলে রাখতে হবে।" এতক্ষণ বুকে তীব্র ধড়ফড়ানি কমে এলো তার। আকস্মিক ঐশ্বর্যকে জড়িয়ে ধরল জিশান। "ব্রো, থ্যাংক ইউ। থ্যাংকস এ লট। আমি সত্যি নিকিকে ছাড়া থাকতে পারতাম না। আমি অনেক ভালোবাসি নিকিকে। অনেক।" ঐশ্বর্য নিঃশব্দে হাসল। জিশানের কাঁধে হাত রাখল সে। "আমি জানি তোর কি মনে হয় আমি জানি না? তুই নিকিকে ভালোবাসিস। আমি সবটা জানি। এতক্ষণ তো দুষ্টুমি করছিলাম।" জিশান ক্ষিপ্ত হলো। "এতক্ষণ ধরে আমার ফিলিং নিয়ে মজা করছিলি তুই?" "একদম না। আমি চাইছিলাম তুই নিজে বলিস, নিজে স্বীকার করিস ভালোবাসার কথা।" নিজের খানিকটা স্বস্তি পেল। এই যে এই অসভ্য শেমলেস ম্যান, তার বেস্ট ফ্রেন্ড, তার ভাই। ঐশ্বর্য ছাড়া কেয়া আর জিশান দুজনেই অচল। জিশানের কোনো অস্তিত্বই নেই। জিশান কিছু বলতে চাইল কিন্তু মুঠোফোন বেজে ওঠায় বের হতে হলো তাকে। "ব্রো, ১ মিনিট আসছি আমি।" "আচ্ছা ঠিক আছে, যা।" জিশান নিচের দিকে যেতেই ঐশ্বর্য ট্রাউজারের পকেটে হাত গুজে ফোন নিতে গিয়ে পড়ল বিপাকে। উষারের ফোন আছে তার কাছে। চমকে উঠল ঐশ্বর্য। তার মানে উষার কাছে তার ফোন। রাতে আসার সময় ফোন নিয়ে আসতে ভুলে গিয়েছিল ঐশ্বর্য। কিন্তু প্রবলেম হচ্ছে উষা যদি বাই চান্স মেসেঞ্জারে যায় তাহলে কি হবে? ঐশ্বর্য অস্থির হয়ে উঠল। বিড়বিড় করে আওড়ালো, "ও শিট!" চারপাশের নিস্তব্ধতা এমন গভীর যে নিজের হৃদস্পন্দনই শোনা যায়। হালকা বাতাসে পাতা নড়ে উঠল শুধু। সেই শব্দ মৃদুভাবে কানে বাজে তার। দূরে কোনো ঝিঁঝি পোকার ডাক এবং মাঝে মাঝে কখনো পাখির ডানা ঝাপটানোর শব্দ। এইসবই শুধু মিশে যাচ্ছে। জানালার পাশে বসে অশ্রুকণা বিসর্জন দিচ্ছে উষা। বারবার হাতে উল্টো পিঠ দিয়ে চোখ মুছছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পরক্ষণে আবার টুপটুপ করে কণাগুলো গড়িয়ে পড়ছে। রাতের আকাশটা আরো নীল মনে হচ্ছে। আর তারাগুলো যেন চাঁদের আলোয় হারিয়ে গিয়ে তার সৌন্দর্য বাড়াচ্ছে। এই রাতে মোহময় পরিবেশ মনে গভীর চিন্তা, স্মৃতিচারণ আর স্বপ্নের জগতে হারিয়ে যেতে চায়। নিস্তব্ধ জোনাকির রাত যেন প্রকৃতির এক মায়াবী মঞ্চ, যেখানে প্রতিটি মুহূর্তে এক কবিতার মতো মনে হয়। কিন্তু এই মুহূর্তে এই নিস্তব্ধ জ্যোৎস্নার রাত তার কাছে বিষাদের সুর নিয়ে আনছে। উষার মন পাড়ায়। কিয়ৎক্ষণ পূর্বেই উষা বিছানায় উঠে নিজের ফোনটা খুঁজতে চালায়। ফোন খুঁজে না পেয়ে আবিষ্কার করল ঐশ্বর্যের ফোন তার কাছে রয়ে গেছে। ঐশ্বর্য ঝটপট ঐশ্বর্যের ফোন অন করে ফেসবুকে প্রবেশ করল। কি একটা ভেবে ফেসবুক থেকে বের হয়ে মেসেঞ্জারে প্রবেশ করল। ঠোঁট ঝুলন্ত তার হাসিটুকু সে জানে আজও পার্সোনাল জিনিসটা ঘাটাঘাটি করা ভালো না। তবুও উষার ইচ্ছে করল একটু দেখতে ঐশ্বর্য কাদের সাথে কি কথা বলে। মেসেঞ্জারে প্রবেশ করে দেখতে পেল গার্লফ্রেন্ড সার্কেল নামে একটি গ্রুপ, যা মিউট করা আছে। উষা ভেতরে গেল। সবাই চ্যাট করতে ব্যস্ত। সবাই বেশিরভাগ ইংরেজিতে কথা বলছে। হ্যারি নামক একজন ইংরেজিতে বার্তা পাঠিয়েছে, যেখানে লিখেছে, "সবাই শোনো, আমাদের কলেজ ফ্রেন্ড লিসার বিয়ে হয়ে গেছে।" সবাই অবাক হয়ে রিয়াকশন দিল। উষা বিরক্ত হয়ে বেরিয়ে এলো গ্রুপ থেকে। ঠিক তখনই একজন ঐশ্বর্যকে মেনশন করলো। উষা ফের প্রবেশ করলো। হ্যারি কিছু ছবি পাঠালো মেসেঞ্জারে। ছবিগুলো দেখে হৃদয় স্পন্দন থমকে গেল উষার। উষা তৎক্ষণাৎ মেসেঞ্জার থেকে বেরিয়ে এলো। কাঁপা হাতটা ফোনটা রেখে দেবে বালিশের উপর। বুকের ভেতর একটা কেমন মোচড় দিয়ে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই ঐশ্বর্য আর লিসা নামক মেয়েটির ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো, যেখানে মেয়েটি উষাকে জড়িয়ে ধরে আছে। উষা সামনের দিকে তার প্রসারিত করে হাসছে। উষাও নিতে পারছে না। সেই থেকে জানালার পাশে বসে দুঃখ বিলাস করছে। কল্পনায় থাকা প্রিয় শুদ্ধ পুরুষ কি বাস্তবে এমন অশুদ্ধ? ভেতরে জমে থাকা কান্নাগুলো দলা পাকিয়ে গলায় এসে আটকে যাচ্ছে। উষা তীব্র যন্ত্রণা অনুভবই করছে। অন্তর পুড়ে যাচ্ছে তার। সকাল সকাল ব্যস্ত পায়ে সিঁড়ি দিয়ে নেমে ঐশ্বর্যের নিকটে দৌড়ে এলো কেয়া। "রিক!" কেয়ার ব্যস্ত পায়ে এগিয়ে আসতে দেখে মোটা ব্রজগল কিঞ্চিৎ কুঁচকে এল ঐশ্বর্যের। "কি রে, টেনশনে দেখাচ্ছে যে?" কেয়া কড়াভাবে জিজ্ঞেস করল। "ফোন কোথায় তোর?" রোজ কেয়াকে এবার আরো চিন্তিত লাগলো। "ল্যাপটপ ওপেন কর তাড়াতাড়ি।" ঐশ্বর্য ল্যাপটপ অন করে আইরিসে লগইন করে। মেসেঞ্জারে গিয়ে চমকে ওঠে সে। তাকে অসংখ্যবার মেনশন করে জিজ্ঞেস করছে, কিন্তু ঐশ্বর্যের রিপ্লাই নেই। উপরন্তু সবাই ক্ষিপ্ত হয়ে অফলাইনে চলে গেছে। ঐশ্বর্য সেই অনাকাঙ্ক্ষিত ছবিগুলো দেখে নিল। তৎক্ষণাৎ কেয়া থেকে ফোন নিয়ে কল করল তার নাম্বারে, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। ঐশ্বর্য ব্যস্ত হলো। কপালে পড়ল চিন্তার ভাঁজ। কেয়া আগের ন্যায় বলল, "পাবি না তুই কিউট গার্লকে ফোনে? সকাল সকাল ফোন করে মেয়েটা কেঁদে কেঁদে বুক ভাসিয়েছে।" ঐশ্বর্য নিজের ঠোঁট কামড়ে ধরল। ভাবতে পারছে না এখন উষাকে কি বলবে।
ঐশ্বর্য নিজেও বুঝতে পারছে না সে কি করলে ঊষাকে শান্ত করতে পারবে। ঊষা জানে না ভিনদেশের আদব-কায়দা, ফ্রেন্ডের মধ্যে জড়িয়ে ধরা নরমাল। কিন্তু সে তো তা বুঝবে না। কফির কাপ হাতে বাগানে রাখা বেতের চেয়ারে গিয়ে বসল কেয়া। মন মেজাজ তার ফুরফুরে। একটু খারাপ লেগেছিল ঊষার জন্য, কিন্তু তা ক্ষণিকের। ঐশ্বর্য গেছে ঊষার রাগ ভাঙাতে। আর সে জানে ঊষা একটুও রেগে থাকতে পারবে না ঐশ্বর্যের উপর। মিস ইউ সিনিয়র। আকস্মিক কানে পুরুষালী কণ্ঠস্বর শুনে আঁতকে উঠল কেয়া। ঘাড় ফিরিয়ে দেখল রুদ্র হাত স্যুট নিয়ে দাঁড়িয়ে আছে। হে মিস্টার হ্যান্ডসাম, আপনি? রুদ্র এগিয়ে এসে কেয়ার পাশে চেয়ারে বসল। বেশ আয়েশি ভঙ্গিতে বলল, কি আর বলবো সিনিয়র, প্রিয়তমার বিরহে বুক ফেটে যাচ্ছে। আচ্ছা তাই বুঝি? রুদ্র ঠোঁট টিপে হাসল। আকস্মিক কেয়ার হাত ধরল। শিহরণ অনুভব করল কেয়া, তবে মানাও করল না। সিনিয়র, আপনাকে দেখলে পরাণ জোড়ায়। কেয়া ভেঙচি কেটে বলল, এগুলো কিন্তু অসভ্যতামি মিস্টার হ্যান্ডসাম। তাই নাকি? অপ্রস্তুত প্রশ্ন ছুড়ে দিল রুদ্র। কেয়া ওপর নিচ মাথা দোলালো। চট করে দ্রুতের কাছাকাছি এসে দাঁড়ালো, ঝুঁকে পড়ল তার মুখের উপর। ফিসফিসিয়ে বলল, যদি এটা অসভ্যতামি হতো তাহলে তো নিশ্চয় এতক্ষণ ধরে আমার হাতে আপনার হাতটা রাখতে দিতেন না সিনিয়র। কেয়া বিভ্রান্ত হলো। দ্বিধাটা ভেঙে গেল তার। সত্যি তো এতক্ষণ তার হাত ধরে রাখায় অপরাধে কষিয়ে থাপ্পড় দেওয়ার কথা ছিল। কেয়া অবশত ফুস করে উঠল। কেয়া আর রুদ্র একপাশে এসে ফের বলল, কি মিস সিনিয়র, খাপে গেলেন বুঝি? কেয়া জোরপূর্বক হাত সরিয়ে নিল, লম্বা নিঃশ্বাস টেনে নিল। আমি কিন্তু আপনার সিনিয়র, মনে রাখবেন। রুদ্র বুকে হাত রাখলো। আহারে, এসব বলবেন না সিনিয়র, বুকে লাগে। রুদ্র নাটকীয় ভঙ্গিতে কথাগুলো শুধালো। হেসে ফেলল কেয়া। কেয়া হুম আনময় জবাব দিল কেয়া। রুদ্রের দিকে তাকাতে চোখ আটকে গেল তার। চোখের দিকে চোখ জোড়া অদ্ভুতভাবে টানছে তাকে। অনুভবটাই ছড়াচ্ছে সারা শরীরে। কি আশ্চর্য, কেয়ার বুক কেমন কাঁপছে। কিছু বলবেন? কেয়া জিজ্ঞেস করতে দেরি, কিন্তু রুদ্রের উত্তরে দেরি হলো না। কণ্ঠে অস্থিরতা নিয়ে বলল, তোমার প্রেমে পড়েছি। কেয়া নির্বিকার। ভেতরে কেঁপে উঠল তার। শুকনো ঠোঁটজোড়া যেন আরো শুকিয়ে গেল। রুদ্র কি বলল? সত্যি কি তাই বলেছে যেটা সে শুনতে পেরেছে? রুদ্র, আপনি? প্রেমে পড়েছি বলে দিয়েছি। এত ঘাবড়ে যাচ্ছেন কেন সিনিয়র? রুদ্রের ঠোঁটে ঝুলছে দুষ্টুমি হাসি, কিন্তু এদিকে হাসফাস করছে কেয়া। অতঃপর আর বসে থাকতে না পেরে তড়িঘড়ি করে উঠে বাড়ির ভেতরে চলে গেল। রুদ্র হু হু করে হেসে উঠল। মিস মেয়েটা এই অল্পতেই এভাবে ঘাবড়ে যাচ্ছে, আর কিছু শুনলে তো হার্ট অ্যাটাক করবে। রুদ্র দৃষ্টি ঘুরিয়ে নিল টি টেবিলের উপর। কেয়া অর্ধ খাওয়া কফির কাপটা রেখে গেছে। রুদ্র তুলে নিল সেটা। ধীরে ধীরে সেই কফিতে চুমুক দিয়ে শেষ করিল কফিটুকু। নিজের বোকা বোকা কাজে নিজেই মাথা চুলকে হেসে ফেলল রুদ্র।